বৃষ্টিপাত না হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পানি কমলেও নিচু এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী। বানভাসীরা মানবেতর জীবনযাপন করছে। সিলেটে অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও সুরমার পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাসাবাড়ি, রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করলেও নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। বৃষ্টিপাত কম হওয়া এবং নদ নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে শহরের অনেক জনবসতি ও সড়কে এখনও হাঁটুপানি। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। মৌলভীবাজারে পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, সেই সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় টাঙ্গুয়ার হাওর সহ সকল পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসন সব পর্যটন স্পট খুলে দেওয়ার ঘোষণা দেয়। ওদিকে লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও পানিবন্দী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অসংখ্য মানুষ, ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদের ট্রাস্ট ফান্ডে বেশি বেশি করে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একসময় সেশন জট আর অস্ত্রের মহড়া ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। বর্তমান শিক্ষার্থীদের মেধা নিয়ে প্রশংসা করে সরকার প্রধান বলেন, আগামী দিনের বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে প্রতি বছরই বন্যায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ অবকাঠামো। বছর বছর বাড়ি উঁচু করলেও তাতে কোনো কাজ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদী ভরাট ও মরে যাওয়া খাল বিল খনন না করায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের হাসাননগর এলাকার 70 বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম। নিজ ঘর পানির নিচে, সেখানে চলছে রান্নার কাজ। আশ্রয়কেন্দ্রে যান নিয়ে পাঠিয়েছেন পরিবারের অন্য সদস্যদের। বছর বছর মাটি ফেলে ভিটা উঁচু করেছেন যাতে বন্যার পানি ঢুকতে না পারে। কিন্তু প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে বন্যার পানির উচ্চতা। এতে সবকিছুই ভেস্তে যাচ্ছে। আমি আজকে 4 দিন ধরে করে খাওয়ান খেয়ে বউন আমি পড়ে দিছি। আমার কেউ দেখে না, কেউ যে করে না। 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর মানুষ বন্যা আতঙ্কে নিজের বসত ভিটা আরও উঁচু করেন। কিন্তু এবছর আবারও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 12 উপজেলায় বন্যা দেখা দেয়। ডুবে যায় বিস্তীর্ণ এলাকায় উঁচু করা বসত বাড়িগুলো। সমাধান হয়তো একমাত্র আল্লাহ ছাড়া আর সরকার ছাড়া কেউ নাই। এখন মনে হয় তারা যদি আমরা হেল্প করে, সাহায্য করে, তেনা মনে আমরা বাঁচতাম। অপরিকল্পিত হাওর রক্ষা বাঁধ, নদী ও খাল খনন না করায় সুনামগঞ্জে বন্যার পানি বাড়ছে বলে জানান এই হাওর নেতা। আমরা মনে করি এই পানিপথ, এই পাহাড়ি ডলের যে পানিপথ, স্বাভাবিক গতিপথ, এটাকে উন্মুক্ত করে দিতে হবে।
এটা যখন স্বাভাবিক হবে তখনই সুনামগঞ্জ বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে। বন্যার পানি নেমে গেলে দ্রুত নদী খাল খননের দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। বন্যার আরো খবর জানতে যাচ্ছি সিলেটে। আমাদের সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী আছেন তার কাছে। সজল, বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো এখন কি অবস্থা সিলেটের? শাওন, বন্যার পানি নামছে কিন্তু অতি ধীরে নামছে, যার কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এবং চলতি মাসেই দুদফা কিন্তু সিলেট বন্যা আক্রান্ত হয়েছে এবং বন্যা আক্রান্ত হওয়ার পর যে বিপর্যস্ত অবস্থা তা এখনও আপনারা দেখতে পারবেন। একদম শহরের আশেপাশের এলাকায় যদি দেখেন, এই এলাকাগুলোতে কুমোর সমান পানি জমেছিল। পানি নেমে গেছে কিন্তু রাস্তাঘাট ভেঙেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কারণ ড্রেনের উপচে পড়া পানি নেমে গেলেও কিন্তু এখন রাস্তাঘাটে দিক থেকে কাদা আছে। যদিও সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন চেষ্টা করছে, আর জেলা প্রশাসন চেষ্টা করছে যে সড়কগুলো ভেঙে গেছে। আমরা জানি যে বন্যায় প্রায় 90% গ্রামীণ সড়ক সিলেট জেলার প্রায় সবগুলো উপজেলার, বিশেষত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জের যে সড়কগুলো আছে সেগুলো একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে এবং এখন পর্যন্ত প্রায় 200 কোটি টাকা ক্ষতি ধারণা করা হচ্ছে। কিন্তু এটি আসলে 500 কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে, কারণ অধিকাংশ সড়ক এখনও কিন্তু পানি নিমজ্জিত রয়েছে, যেগুলো গ্রামীণ সড়ক। যে মূল সড়কগুলো আছে, যেটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে, সেখানেও কিন্তু ক্ষত ভেসে উঠছে এবং এখানেও প্রায় 80 কোটি টাকার ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করা হয়েছে এবং সব জায়গাতে এরকম ক্ষত রেখে আসলে বন্যার পানি নামছে, সেটিও নামছে অত্যন্ত ধীরে। মহানগরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে, এখন গ্রাম থেকেও নামতে শুরু করেছে। তবে এখনও জেলা প্রশাসনও বলছে যে প্রায় 8 লক্ষাধিক মানুষ এখনও কিন্তু পানিবন্দী আছে। প্রায় 15,000-এর মতো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে আছেন, যারা আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন ঘরবাড়িতে। যে পানি ডুবে যাওয়া ঘরবাড়ি কিন্তু ক্রমে যে আসবাবপত্র আছে সেগুলো বিধ্বস্ত হয়েছে, কাঁচা বাড়ি যেগুলো ছিল, সন বেড়া বা টিনের ঘর যেগুলো, সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেগুলোকে আবারও নিজেদের উদ্যোগেই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তারাও জানাচ্ছে যে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে এখন পর্যন্ত। এবং আজ বস্তব পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটে এসেছেন, তিনিও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। ত্রাণ কার্যক্রম চলছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না এবং ক্ষত রেখে বন্যার পানি নামছে খুব ধীরে। শাওন, জানছিলাম বন্যার খবর। আদালতের নিষেধাজ্ঞা ছাড়া পুলিশ কারো বিদেশ যাত্রা আটকাতে পারে না বলে জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ পুলিশের 110 বছর উদযাপন র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশের আইজি আরও বলেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সেনাকুঞ্জে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যান নবনিযুক্ত সেনাপ্রধান। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের মাধ্যমিক থেকে স্নাতক
সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে চার্জার অ্যাকাউন্টে চলে যাবে এবং নিজেরা সেটা সংগ্রহ করতে পারবেন। জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে যুগান্তকারী এক পদক্ষেপ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ। এবছর ৮ বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। বক্তব্যে শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে পিছের লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চলবে আগে। আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার খাবারে সরকার বিষক্রিয়া করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আক্রোশ ও প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, দেশকে রাজনীতি ও নেতৃত্ব শূন্য করার মাস্টার প্ল্যান করছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দল আয়োজিত মিলাদ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করা হয়েছে। এছাড়া পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন রিজভী। একমাত্র এই চক্রান্ত নীল নকশা উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। ভারসাম্য হারিয়ে ফেলায় খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন আলোচিত ইনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান। মতিউরের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা দেয় আদালত। এদিকে সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানের পুলিশের আইজি জানান, আদালতের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। নাজিবুর রহমানের রিপোর্ট। ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক নেতিবাচক সংবাদ। 15 লাখ টাকার ছাগল বের করে আনে সরকারি এই কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ। শুধু নিজেই নয়,
স্ত্রী সন্তানদের নামে খোঁজ মেলে বিপুল সম্পদের। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ সেখানে গড়ে তোলে ৩০ বিঘা জমির উপর সুবিশাল পার্ক ও রিসোর্ট। পার্কের মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও এলাকাবাসী বলছেন লায়লা কানিজ লাকি এর স্বত্বাধিকারী। মালিকের নাম হচ্ছে মতিবর আর বোন নাম হচ্ছে লাকি ম্যাডাম। মালিক লাকি ম্যাডাম, উপজেলা চেয়ারম্যান লাকি ম্যাডাম। মালিক হচ্ছে ডক্টর মতিউর রহমান। আচ্ছা, এটা হইলো সে করছে তার পরিবারের নামে, এটা প্রচার। গণমাধ্যমে তার দ্বিতীয় স্ত্রীর সম্পদ নিয়েও খবর প্রকাশিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিক তার দ্বিতীয় স্ত্রী, তবে পরিবারের সদস্যদের দাবি ভিন্ন। আমারটা ডুপ্লেক্স বাড়ি, আমার চাচাদের আছে আমার জ্যাঠার আছে ডুপ্লেক্স বাড়ি। এরকম ডুপ্লেক্স বাড়ি কয়টা আপনি দেখছেন? আমাদের বাড়িতে 1টা 2টা 3টে 4টা 5টা ডুপ্লেক্স বাড়ি। তা আপনি ডুপ্লেক্স বাড়ি করার মতো কি আমাদের সামর্থ্য নাই? এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞা দেয়ায় পুলিশ সে অনুযায়ী কাজ করবে বলে জানান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এর আগে রোববার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের খোঁজে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বন্যার পানি কি নামছে এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? লুপা, সুনামগঞ্জে গত 3 দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই। তারপরও যদি খেয়াল করেন, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর, এবং এই কালীপুরের এই যে সড়কটি আছে, এখন এই সড়কে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি হয়েছে, এবং এই এলাকার যে মানুষের যে ভোগান্তি হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এটি হচ্ছে এইসব এলাকার মানুষে এই খালটা পার হওয়ার জন্য ওনারা সাঁকো বেঁধেছিলেন, কিন্তু এই যে সাঁকোটা যে বাঁশের সাঁকো যেটা, এটাতেও দেখেন এই যে কতটুকু পানি, হাঁটু সমান পানি হয়ে রয়েছে। তো এরকম করে সুনামগঞ্জের প্রায় বিস্তীর্ণ যে 12 উপজেলা আছে, সেই 12 উপজেলার হাওর এলাকারই কিন্তু এখনো এভাবে করে পানির নিচে ডুবে আছে, এবং মানুষের যতই দিন যাচ্ছে ভোগান্তি বেড়েই চলেছে। আর লোপা, ক্ষয়ক্ষতি আমরা যতটুকু খবর পেয়েছি যে সুনামগঞ্জের 8000 পুকুরের মাছ ভেসে গেছে, এবং এর পরিমাণ দাঁড়ায় 4000 মেট্রিক টন, এবং বাজার মূল্য প্রায় 72 কোটি টাকা। তো আমরা কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তা, তিনি বলেছেন যে পানি নামার পরে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে হয়তো মানুষকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে এখনো জেলার বিভিন্ন সড়কে পানি থাকায় সুনামগঞ্জ সড়ক জনপদ এবং এলজিডি তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি। পানি নেমে গেলে তারা বলছেন হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারবেন। আর লুপা, সুনামগঞ্জের মানুষের এখনো ত্রাণের জন্য, হাওড় এলাকার যে পানিবন্দী মানুষ আছেন তাদের ত্রাণের জন্য আকুতি এবং ত্রাণের জন্য তারা হাহাকার করছেন। লোপা, সুনামগঞ্জ থেকে জানছিলাম বন্যার খবর। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় 2 বাড়ির মালিককে 45,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক কর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়। মৌসুম জুড়ে নিয়মিত এসব অভিযানের পাশাপাশি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করার কথা জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2 দফার বন্যায় বিপর্যস্ত সিলেটে ক্ষত রেখে নামছে বানের পানি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না দুর্গতদের। এখনও পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী 8 লক্ষাধিক মানুষ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বসতভিটায় ফিরছেন বন্যা দুর্গতরা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই সময়ের সাথে বাড়ছে দুর্ভোগ, ছড়াচ্ছে পানিবাহিত রোগ, তীব্র হয়েছে পানীয় জলের সংকট। আমরা তো এখন রুজি নাই, চলাফেরার পথ নাই,
কোনো কাজে গেলে কোনো কাজও মিলে না। চুলাগুলা সব পানি তোলে, ধরুন না পারে বিস্কুট চিরা মুড়ি খাই আমরা। সবচেয়ে বড় সমস্যা হয়েছে খাইবার পানি, সাপ্লাইয়ের পানি তো খাওয়া যায় না, গন্ধ করে। বন্যায় ভেঙেছে জেলার প্রায় সব গ্রামীণ সড়ক, এরই মধ্যে ক্ষতি ছাড়িয়েছে 200 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 25 কিলোমিটারের বেশি বন্যা প্রতিরক্ষা বাঁধ, বিধ্বস্ত হয়েছে বিপুল পরিমাণ গ্রামীণ ঘরবাড়ি। 25 কিলোমিটারের মতো আমাদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ টপকিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামত করতে হচ্ছে আমাদের প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ হবে। বানবাসী মানুষকে নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। অভিযোগ আছে সবার কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। এদের তো একটা সুষম বন্টন হবে, এ নিয়ে কোনো বই হবে না। প্রথম দিকে কিছু আগোছালো থাকলেও এখন গোছালোভাবে করা হচ্ছে। দুর্যোগ শেষ হচ্ছে না এখনই। চলতি মাসে আবারও ভারী বৃষ্টি ও ঢলের কবলে পড়তে পারে সিলেট অঞ্চল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। মিনিকেট বলে দেশে কোনো ধান কিংবা চাল নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, কোনো ব্যবসায়ী যদি বস্তার গায়ে মিনিকেট চাল লেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। মিনিকেট বলে বাজারে কোনো চাউল নাই, আমরা সে বস্তার গায়ে পরিষ্কার জাতের নাম মিলালারা এখন লিখে দিচ্ছেন। মিনিকেট বলে যে চাউলের বস্তা লিখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমের পক্ষে 5 লক্ষ টাকা জরিমানা আর যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যবস্থা নতুন আইনে দেওয়া হয়েছে। মামলা জটকে দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে কথাগুলো বলেন প্রধান বিচারপতি। দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। আদালতে আসা বিচার প্রার্থী, অভিযুক্ত ও সাক্ষীদের দুর্ভোগ পোহাতে হয় বিশ্রামাগার না থাকার কারণে। এই দুর্ভোগ লাঘবে একটি অনন্য উদ্যোগ বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। সারা দেশের সকল জজশিপে দ্রুত ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সারা দেশে অবৈধ ও ডকুমেন্ট হালনাগাদ না করা যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিআরটিএ। সকালে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া আনোয়ারা ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় ফিটনেস ও রুট পারমিট না থাকায় 18টি মামলায় 73,000 টাকা জরিমানা ও একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং 5টি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ কর্মকর্তারা। মিশকাতুল তামান্না। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনের ফার্স্ট লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এ সময় স্পিকার মুজিব ও স্বাধীনতা এ প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং মুজিব ও স্বাধীনতা এর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদে মুজিব ও স্বাধীনতা স্থাপনের জন্য স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, হৃদযন্ত্রে পেস মেকার বসানোর পর সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনে তার সিসিইউ ও আইসিইউর সকল সুবিধা রয়েছে। 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে এই স্থায়ী পেস মেকার স্থাপন করেন। এর আগে শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন চীনা মন্ত্রী। অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তামসিদ সুমনার রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। আলোচনায় প্রধানমন্ত্রীর চীন সফরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সে ব্যাপারে কথা বলেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা করেন দুদেশের মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। তার এই সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে, যার প্রস্তুতি চলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে চীন। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে জানিয়ে মন্ত্রী বলেন, সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পাশাপাশি একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনো কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 মেয়েকে দুদক তলব করলেও তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জমা দিয়েছেন। দুদক সচিব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। এদিকে সাবেক সেনা প্রধান ও পুলিশের সাবেক আইজি সহ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির অভিযোগের বিচারে বিশেষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই দাবি জানান। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলে টিপ অফ আইসবার্গ মাত্র। আমি কেবল বলবো, দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থসম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারীদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক। দেশের প্রায় 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সাথে জড়িত জানিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইটগুলো বন্ধ ও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, এখন পর্যন্ত 2600টি সাইট বন্ধ করা হয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। আমি
মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমায় দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।